experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সবুজ অরণ্যের গাছপালা এড়িয়ে হাতে হাত রেখে দৌড়াচ্ছে দুই মানব মানবী। কিছু দূর আসতেই থেমে যায় দুজনে। মানবীর ভয়ার্ত চাহনি উপেক্ষা করে মানব তার হাত দুটি ধরে আলতো করে ওষ্ঠ ছোঁয়ালো। ওষ্ঠা ধরে হাসির রেখা ফুটিয়ে মানব তার সামনে থাকা মানবীকে চলে যেতে বলল। মানবী যেন তা কর্ণে নিল না। মহাবিশ্বের মায়াজাল ছিন্ন করে আমাদের মিলন হবে, আমাদের আবার দেখা হবে। চলে যাও তুমি তোমার পৃথিবীতে, আমি আসবো তোমাকে নিতে। মানবী কথা বলার শক্তিটাও পাচ্ছে না। সামনে দাঁড়িয়ে থাকা মানবটি তাকে নীল রঙের গ্লিচে ধাক্কা দিয়ে ফেলে দিল। মানবী না চাইতেও আলাদা হয়ে পড়ল তার মানবীর নিকটটা থেকে। আস্তে আস্তে সব অস্পষ্ট হতে লাগলো। সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার আগে অস্পষ্টভাবে নজরে পড়ল তার মানবটি ঢলে পড়ল মাটিতে। জোরে চিৎকার দিয়ে উঠে বসল সায়রা। আশেপাশে নজর বুলিয়ে বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলের উপর থেকে পানির পেয়ালাটা উঠিয়ে এক ঢোকে সম্পূর্ণ পেয়ালা খালি করলো। তার হৃৎপিণ্ডের গতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ এমন একটি স্বপ্ন কেন দেখল? সায়রার চিৎকার শুনে তার দাদু লিঙ্কন লাঠি ভর করে তার কক্ষে হাজির হয়। সায়রা তার দাদুকে দেখে দ্রুত বিছানা ত্যাগ করে তার নিকটে এসে জড়িয়ে ধরে। লিঙ্কন সায়রাকে ছাড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে সায়রা, খারাপ স্বপ্ন দেখেছো? সায়রা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দাদু, আমি খারাপ কিছু দেখিনি, তবে ওই একটু ভয় পেয়েছি। তার দাদু তার মাথায় হাত দিয়ে বলে, স্বপ্ন নিয়ে কখনো চিন্তামগ্ন হতে নেই সায়রা। আজকে বিশ্ববিদ্যালয়ে তোমার প্রথম দিন, তুমি সেদিকে মনোযোগী হও। সায়রা মাথা উপর নিচ করে। দাদু, আপনি কেন আমাকে বাংলাদেশে নিয়ে যাচ্ছেন না? লিঙ্কন স্মিত হাসল। সেটা আমিও জানি না সায়রা, তোমার নিয়তি তোমাকে এই দক্ষিণ কোরিয়াতে রেখেছে। সায়রা দ্বিতীয়বার কোনো শব্দ করল না। যতবার সে এই প্রশ্ন করেছে ততবার তার দাদু এড়িয়ে গেছে। লিঙ্কন কক্ষ ত্যাগ করে। সায়রা তার কাঠের কারুকাজ করা আলমারি হতে তার মহাবিদ্যালয়ের পোশাকটি হাতে তুলে নেয়। আজকে তার থেকে জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। সায়রা পোশাক নিয়ে স্নান কক্ষে চলে যায়। পোশাক পরিধান করে নিজের কক্ষে প্রবেশ করে বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে সায়রা। সাদা রঙের শার্ট, তার উপর কালো রঙের ফ্রক। পোশাকটাতে সায়রাকে তেমন খারাপ লাগছে না। কাঁধ পর্যন্ত ছোট্ট চুলগুলোকে চিরুনি দ্বারা আঁচড়ে নিল। সাজগোজ তার মোটেও পছন্দ নয়, তাই অতিরিক্ত কোনো দ্রব্য দ্বারা সে নিজেকে আবৃত করল না। আজকে 18 বছর পর সে বাইরের দুনিয়ার মুখোমুখি হবে, দেখবে এই রঙিন পৃথিবীটাকে। মোমবাতির আলোড়ন ছাড়া আর কোনো আলোর সাথে তার পরিচয় নেই। সে জানে না কেন তাকে অন্ধকার জীবনে বন্দী রাখা হয়েছিল। এর বাইরে যে মহাবিশ্বের কত লীলা তা তার অজানা। এই মস্ত বড় প্রাসাদের মতো বাড়ির বিস্তৃত দেয়ালের বাইরে তার পা রাখা হয়নি। তার সীমানা ছিল এই প্রাসাদ, যেখানে চারিদিকে সবুজ অরণ্য ছাড়া আর কিছু নজরেই পড়েনি তার। আচ্ছা, বাইরের মানুষগুলো কি আমাকে আমার মতো করে গ্রহণ করবে? বাইরের দুনিয়াটা কেমন হবে? দাদু বেশ কয়েকবার প্রকৃতির ছবি আমাকে দিয়েছে। আচ্ছা, বাইরেটা কি আরো সুন্দর? আমি মানিয়ে নিতে পারবো তো? ভাবনায় বিভোর সায়রার কক্ষে যে আরও কিছু ব্যক্তির আগমন হয়েছে সেদিকে তার খেয়াল নেই। সায়রাকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে দেখে মেহুর ঠোঁটেও হাসি ফুটে ওঠে। মেহু মনে মনে বলে, মেয়েটিকে যতবার হাসতে দেখি ততবার মনটা প্রফুল্ল হয়ে যায়। এত স্নিগ্ধ হাসি, যেন হাসিটাতে গোটা দুনিয়া কাবু করে ফেলবে। কোনো সাজগোজ ছাড়াই এতটা সৌন্দর্য তার। বাহিরের দুনিয়াটা কি এত সহজ হবে? মেহু ভাবনা রেখে সায়রার দিকে তাকায়। সায়রা ভ্রু কুঁচকে মেহুর দিকেই তাকিয়ে আছে। কি ভাবছিলেন মিহু? মিহু স্মিত হাসে। ভাবছিলাম এতটা সুন্দর লাগছে আপনাকে, আবার কারো যেন নজর লেগে না যায়। সায়রা খিলখিল করে হেসে ওঠে, আর মিহু তার হাসির দিকে তাকিয়ে রইল। হাসি থামিয়ে মেহুর দিকে এগিয়ে আসলো। আচ্ছা, এই পোশাকে আমাকে কেমন দেখাচ্ছে মিহু? মিহু পা থেকে মাথা পর্যন্ত সায়রাকে দেখে মুচকি হাসলো।
আপনি তো এমনিতেই অসীম সৌন্দর্যের অধিকারী, সব কিছুতে আপনাকে মানায়। সায়রা মিহুর কপালে একটি টোকা দিয়ে বলল, মিহু, আপনাকেও সুন্দর লাগছে। আপনি আর আমি এখন থেকে একসাথে বিশ্ববিদ্যালয়ে যাব। মিহু হাসলো। তারা সমবয়সী, তবে তারা দুজন দুজনাকে আপনি আপনি করে সম্বোধন করে। এই বাড়িতে প্রায় 30 জন এতিম মেয়ে বাস করে, আর তাদের দেখাশোনার জন্য 10 জন কাজের মহিলা, সকলেই কোরিয়ান। আর এদের দায়িত্ব নিয়েছে লিংকন। মূলত সায়রা যেন নিজেকে একা অনুভব না করে এই মস্ত বড় বাড়িতে, তাই তার সমবয়সী 30 জন শিশুকে দত্তক আনে লিংকন। সবাই লিংকনকে অনেক শ্রদ্ধা ও সম্মান করে, তবে কিছু সংখ্যক মেয়ে সায়রাকে নিয়ে ঈর্ষাবোধ করে। এর কারণ হচ্ছে সায়রার সৌন্দর্য। তবে সব কিছুর মাঝে মিহুর সাথে সায়রার সম্পর্কটা গভীর। মিহু মেয়েটা খুব সুন্দর একটা মেয়ে। তোমাদের আলাপ সমাপ্ত হলে যাওয়া যাক। লিংকনের কথা শুনে দুজনেই দরজার দিকে তাকায়। লিংকন মুচকি হেসে দুজনকেই নিচে আসতে বলে। সায়রা আর মিহুর সম্মতি জানিয়ে নিচে চলে আসলো। সায়রা, মিহু সহ বাকি সকলেই বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে আছে। সকলের পরনে একই পোশাক। লিংকন সবাইকে সমানভাবে বড় করেছেন। কিছুক্ষণের মাঝে একটি বিশাল বাস এসে থামে গেটের সামনে। একে একে সকলে উঠে বসে। সকলেই আজ অনেক খুশি, তবে সব থেকে বেশি খুশি সায়রা। সায়রা বাসে উঠে তার দাদুকে বিদায় জানায়। কিছুক্ষণ পর বাসটি রওনা হলো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে। বাসটি দৃষ্টি হতে অদৃশ্য না হওয়া পর্যন্ত লিংকন দাঁড়িয়ে রইল। চোখের আড়াল হতেই দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতরে চলে গেলেন। আজকে 18টি বছর পর সায়রা দেখতে পাচ্ছে এই পরিবেশ। বাসের জানালাটি খুলে দিয়ে বাইরের দৃশ্য দেখছে সে। বেশ উপভোগও করছে। সায়রাকে এভাবে চারিদিক পর্যবেক্ষণ করতে দেখে মিহু তার দিকে একটি স্ট্রবেরি বাড়িয়ে দিল। সায়রা স্ট্রবেরি দেখে স্মিত হাসলো, হাত বাড়িয়ে গ্রহণ করলো। মিহু ছোট করে বলল, কলেজে কিন্তু কেউ কাউকে আপনি করে বলে না। আপনি কি শেখানো আমাকে আপনি আপনি করে সম্বোধন করবেন? সায়রা স্ট্রবেরিটা মুখে দিয়ে বলল, আপনি বলে সম্বোধন করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার কি এতে কোনো অসুবিধা আছে? মিহু মুচকি হাসলো। না, না তো নেই। আচ্ছা, আপনারও তো 18 বছর হয়ে গেল, এবার আপনার কি করা ইচ্ছে? সায়রা জানলা দিয়ে চারিদিকে দৃষ্টি রেখেই জবাব দিল, এই না দেখা পৃথিবীটাকে দেখব, জানবো, মিশে যাব। মিহু সায়রার কষ্টটা বুঝতে পারে, তবে এখন মন খারাপ করার সময় নয়। তাই মিহু মজার সুরে বলে, তা তো দেখবেন, তবে ভালোবাসার অনুভূতির সাথে পরিচিত হবেন না? সায়রা ঠোঁট উল্টে মিহুর দিকে তাকায়। আপনি কিন্তু দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছেন মিহু। আপনি বুঝি এই অনুভূতিকে গ্রহণ করেছেন? মিহু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আরে না না, কি বলেছেন সায়রা? সায়রা মুখ টিপে হাসে, ভ্রুজোড়া নাচিয়ে বলে, আপনি তো জানেন আপনি আমার সামনে মিথ্যে বলতে পারবেন না। আমি ঠিকই ধরে ফেলবো। তাহলে কেন লুকাচ্ছেন? আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? মিহু জলদি দুদিকে মাথা নাড়িয়ে মাথা নিচু করে ফেলে। কি বলেছেন সায়রা? আপনি আমার সব থেকে কাছের বন্ধু, আমি আপনাকে কেন বিশ্বাস করব না? সায়রার অভিমানী অপয়ব ফুটে উঠেছে। তাহলে বলতে দ্বিধাবোধ কেন করছেন? আপনি কি কাউকে ভালোবেসে ফেলেছেন? মিহু মাথা নিচু করে নেয়। আসলে ব্যাপারটা তেমন নয় সায়রা। আপনি বলুন আমাকে। সে কলেজের সবচাইতে সুদর্শন বালক। এমন কোনো মেয়ে নেই যে তাকে পছন্দ করেনি। আমিও তার ব্যতিক্রম নই। তবে সে হয়তো আমাকে পছন্দ করে না। সায়রা অবাক দৃষ্টিতে তাকায়। এইটা কি করে হতে পারে? আপনার মতো মিষ্টি একটা মেয়েকে কি করে কেউ পছন্দ না করে থাকতে পারে? হ্যাঁ, সে যদি আপনার জন্য সঠিক হয় এবং আপনাদের মিলন যদি লেখা থাকে, তবে অবশ্যই সে আপনাকে ভালোবাসবে। মিহু সায়রার কথায় কিছুটা আশ্বাস পায়। তাদের কথার সমাপ্তি হওয়ার আগেই তাদের বাসটি থেমে যায়। সায়রা বাইরেটা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। একসাথে অসংখ্য মানুষ তার কখনো দেখা হয়নি, মেলামেশার সুযোগটাও হয়নি। সায়রার ধ্যান ভাঙে মিহু আর ন্যানির ডাকে। সায়রা, এবার তো নামতে হবে। সায়রা তার দিকে তাকিয়ে স্মিত হাসে। মিহু সায়রার দিকে কালো রঙের মাস্ক এগিয়ে দেয়। এটা পরে নিন সায়রা। সায়রা মাস্কটি পরে নিল। এটা তার অহংকার নয়, কিন্তু এটাই সত্য যে তার এই সৌন্দর্য
সকলের সামনে তুলে ধরা যাবে না। সৃষ্টিকর্তা কোনো একটি দিক উজাড় করে দেন, আবার কিছু জিনিস অপ্রাপ্তির মাঝে। এই তো যেমন দীর্ঘ 18 বছর সব কিছু থেকে অসীম দূরত্বে ছিল, এটা তার একটি না পাওয়া দিক। আবার সৃষ্টিকর্তা তাকে এই অপরূপ সৌন্দর্য দান করেছে যা প্রত্যেকটি মানবকে তীক্ষ্ণভাবে আঘাত করতে পারবে। তবে সব থেকে বেশি যা আকৃষ্ট করে তা হলো সায়রার গাঢ় বাদামি আখিদয়, শুভ্র রাঙা শরীর, তীক্ষ্ণ আঁখি আর অপরূপ প্রলয়কারিতার হাসিতে প্রেমে না পড়া ব্যক্তি নিশ্চয়ই অনুভূতিহীন কেউ একজন হবে। মিহু তাকে স্পর্শ করতে দ্বিধাবোধ করে। এই বুঝি ছুঁয়ে দিলে আঘাত লেগে যাবে, ছুঁয়ে দিলেই ফুলের পাপড়ির ন্যায় ঝরে যাবে, এই ভয়ে। সায়রা গাড়ি থেকে নেমে বিশাল প্রবেশদ্বারের সামনে দাঁড়ায়। উপরে গোটা গোটা অক্ষরে লেখা সেউল ন্যাশনাল ইউনিভার্সিটি। মিহু সায়রাকে ভেতরে প্রবেশ করতে বলে, তবে সায়রা চারিদিকটা দেখায় ব্যস্ত। সাইরা, এখানে কিন্তু আপনাকে কোরিয়ান ভাষাতেই কথা বলতে হবে, এতদিনে চর্চা করতে পারবেন। সায়রা স্মিত হাসে। হ্যাঁ, ঠিকই বলেছেন। দাদু আমাদের সবাইকে বাংলা, ইংরেজি এবং কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জন করিয়েছে। এখন থেকে চর্চাটাও হয়ে যাবে। মিহু হাসে। ন্যানি বাস থেকে নামতেই তিনজন কলেজের ভেতরে প্রবেশ করে। আশেপাশে এত মানুষের মাঝে সায়রার অস্বস্তি কাজ করছে, তারপরেও সে নিজেকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ন্যানি আর মিহু মিলে সায়রাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। আসতে পারি স্যার? প্রিন্সিপাল পাক সংমিন অনুমতি দিতেই সায়রাকে নিয়ে কক্ষে প্রবেশ করে। সায়রা মাথা নিচু করে বলে, আনিয়াসিও স্যার। সংমিন চোখের ইশারায় বসতে বলে। তুমি সাইরা? হ্যাঁ। কোনো চিন্তা করো না সাইরা, এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে স্বাগতম। যে কোনো প্রয়োজন এবং সমস্যা হলে আমাকে জানাবে। যেহেতু আজকে সায়রার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ছিল, তাই সকল শিক্ষক শিক্ষিকার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছে সায়রা। প্রথম 3টি ক্লাসের পর বিরতি দিয়েছে। মিহু আর ন্যানি মিলে সায়রাকে নিয়ে লাইব্রেরিতে নিয়ে গেল। সায়রা বই পড়তে প্রচণ্ড বেশি ভালোবাসে। বিশাল বড় লাইব্রেরিটা সায়রা ঘুরে ঘুরে দেখছিল। মিহু আর ন্যানিও তার সাথে সাথে কিছু বই নিচ্ছে। হঠাৎ করে সায়রার নজরে পড়ে একটি বই। সায়রা বই উঠিয়ে দেখে একটি কোরিয়ান একজন বিখ্যাত চিকিৎসকের আত্মত্যাগ এবং জীবন নিয়ে লিখিত বই। সায়রার কাছে বইটি খুব আকর্ষণীয় লাগছিল, তাই সায়রা বইটি নিয়ে নেয়। সায়রা মেহুকে বলে, আমি এই বইটি নিতে চাই। মেহু আর ন্যানি হাতে থাকা বইটি দেখে বলে, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, কাউন্টারে টাকা দিয়ে দিলেই হবে। সায়রা মাথা নাড়ালো। তখন ন্যানি বলল, আপনি কি আমার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্রাশকে দেখতে চান? মেহু ন্যানির দিকে তাকিয়ে মুখ ভাঙিয়ে বলে, এই নিয়ে তুমি কতবার কার কার উপর ক্রাশ খেয়েছো তার কি হিসেব আছে? যখন যাকে দেখো তার উপরে ক্রাশ খেতে হয় নাকি? হুম। অবশ্যই দেখব। কে সে? ন্যানি বাচ্চাদের মতো মুখ করে বলে, ওহো মিহু, তুমি সবসময় আমার পিছু কেন লাগো? আমি তো শুধু আকর্ষিত হই, আর তুমি তো পুরো তোমার হৃদয় দিয়ে দিয়েছো তাকে। মিহু একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ন্যানির কথা শুনে সায়রা মিহুকে বলে, ও হ্যাঁ, আমারও মনে পড়েছে। আপনি তো আপনার সেই ভালোবাসার মানুষটিকে আমার সাথে পরিচয় করালেন না। নানি বলল, সাইরা, আপনি এসব কি বলছেন? বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর এবং ব্যক্তিত্ববান ছেলেকে মন দিয়েছে আমাদের মিহু, আর তার থেকেও বড় বিষয় হলো তার সাথে মিহুর সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাহলে আপনাদের দুজনের মনের মানুষকে আমাকে দেখান, আমিও দেখতে চাই। মিহু কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আসলে আমি এখনও তাকে আমার মনের কথা বলতে পারিনি, তাই বন্ধু হিসেবে পরিচয় করাবো। ঠিক আছে। তখন ন্যানি সায়রা আর মিহুর হাত ধরে কিছুটা দূরে নিয়ে যায় এবং লাইব্রেরির বসার জায়গার দিকে ইশারা করে বলে, ওই যে বসে থাকা লম্বা এবং সুদর্শন ছেলেটিকে দেখতে পাচ্ছেন, উনি হলো মিহুর মনের মানুষ। আর তার পাশে একমাত্র প্রিয় বন্ধু বসে আছে, সে হলো আমার ক্রাশ। সায়রা দুজনকেই ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপর মিহু এবং ন্যানিকে জিজ্ঞেস করে, ওনারা কি আমাদের থেকে উপরের শ্রেণীতে পড়াশোনা করছেন? আর ওনাদের নাম কি? তখন মিহু বলল, না, দুজনই আমাদের সাথে একই বর্ষের শিক্ষার্থী, তবে ওদের বিভাগ ভিন্ন। মিহুর জনাবের নাম কিম দোহা, আর আমার ক্রাশের নাম লি হাউজান। আমার ক্রাশকে আমি লি বলেই ডাকি। সায়রা ন্যানির কথা শুনে হেসে ফেলে।
মিহু শেলফে হেলান দিয়ে দোহাকে দেখছে। সায়রা এবং ন্যানি দুজনেই তা লক্ষ্য করে। ন্যানি একটু ছটফটে এবং চঞ্চল প্রকৃতির মেয়ে। এত সময় তারা তিনজন দোহা এবং লিয়ের দৃষ্টির আড়াল থেকে কথা বলছিল। ন্যানি চট করে মিহুর হাত ধরে টেনে ওদের সামনে নিয়ে দাঁড়ায়। সায়রা সেখানে দাঁড়িয়ে লুকিয়েই তাদের কথোপকথন শুনছিল। মিহু আর ন্যানিকে দেখে দোহা আর লি উঠে দাঁড়ায়। ন্যানি প্রথমেই লিয়ের নিকটে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। ন্যানি এবং লি দুজনেই একই প্রকৃতির, দুজন দুজনকে আকৃষ্ট করার চেষ্টা করছে। অপরদিকে মিহু স্মিত হেসে দোহাকে বলে, কেমন আছো? দোহা অসহায় ভঙ্গিতে মিহুর দিকে তাকিয়ে বলে, মিহু মুচকি হেসে বলে, তোমার পেছনে তো আর কম মেয়ে ঘুরছে না দোহা, কাউকে সুযোগ দিয়ে দাও। দোহা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ল। সত্যি বলতে তাদের প্রতি আমি আকর্ষিত হই না, অনুভূতির আদান প্রদান হয় না। মিহু দাঁড়িয়েই বলে, তাহলে কেমন মেয়ে চাই তোমার, যার সাথে অনুভূতির প্রয়াস করা যায়? দোহা চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, যাকে প্রথম দেখায় আমার হৃৎপিণ্ড উচ্চ গতিতে চলতে থাকবে। এর মাঝেই বিরতির সময় শেষ। বেল বেজে উঠতেই মিহু আর ন্যানি তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। মিহুদের এবং দোহাদের আলাদা দুটি বিভাগ হওয়ায় আলাদা দুটি ভবনে তাদের শ্রেণীকক্ষ। মিহু আর ন্যানি সায়রার কাছে আসতেই দেখে সায়রা ডক্টর কিম তাহরিন, ইটস নট আ নেম, ইটস অ্যান আইডিওলজি, বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু একটা ভাবছে। সায়রাকে এত গভীরভাবে ভাবতে দেখে মিহু এবং ন্যানি সায়রাকে শ্রেণীকক্ষে যেতে বলে। সায়রা মোবাইলের মাধ্যমে কাউন্টারে গিয়ে টাকা পরিশোধ করে চলে যায়। বিশ্ববিদ্যালয় ছুটির পর মিহু, সায়রা, ন্যানি সহ বাকি সবাই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মিহু এবং সায়রা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মাঠের দিকে খেয়াল করে দেখে একটি মেয়ে সকলের সামনে দোহাকে প্রেম নিবেদন করছে, তবে দোহা তা প্রত্যাখ্যান করে দিয়েছে। তা দেখে সায়রা এবং মিহু মুখ টিপে হাসছে। অবশ্য সায়রার হাসিটা কেউ দেখতে পারছে না, কারণ সে মাস্ক পরে আছে। এর মাঝেই তাদের সামনে বাস এসে থামে। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে বাসের দিকে এগিয়ে যায়। সবাই এক এক করে বাসে উঠছে। মিহু এবং ন্যানি ওঠার পর সকলের শেষে সায়রা বাসে ওঠে। তারপর বাস রওনা দেয় তাদের গন্তব্যে। গেটের সামনে এসে দাঁড়াতেই সামনে থাকা বাসে সর্বশেষ যাত্রীকে উঠতে দেখে থেমে যায় দোহা। এক পা নড়তে পারছে না সে, তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ওঠানামা করছে। আপনা আপনি হাত চলে যায় তার বুকে। মিহুর সাথে বসে থাকা মাস্ক পরা মেয়েটির দিকে তাকিয়ে আছে সে। যতক্ষণ না বাসটি চোখের আড়াল হলো, দোহা এক দৃষ্টিতে সেই মাস্ক পরা মেয়েটির দিকেই তাকিয়েছিল। দৃষ্টির অগোচর হতেই দোহা নিজের ছটফট করা হৃদয়টাকে শান্ত করার চেষ্টা করে। নিজেই নিজেকে ফিসফিসিয়ে বলে, কে আপনি? আমার হৃদয়কে অশান্ত করে দিলেন এক মুহূর্তেই। তবে কি আপনি আমার হৃদয়ের মালিক? আপনি কি আমার বাগানের প্রজাপতি? ইউ আর মাই বাটারফ্লাই, জাগিয়া ইয়াবো। ডক্টর কিম তাহরিয়ান 1920 সালের 30শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার দাগুতে জন্মগ্রহণ করেন। তার মা কিম সানা এবং তার পিতা কিম রোহান। তিনি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। অবশ্য সর্বশেষে জানা গিয়েছিল তার জন্মদাতা পিতা ছিলেন একজন বীর সৈনিক কিম তেজুন। কিম তেজুনের স্ত্রী কিম রোকার মৃত্যুর পর তাহরিয়ানের জীবন সুরক্ষিত রাখার জন্য তিনি তার স্ত্রীর প্রিয় মিত্র কিম সানার হাতে 3 বছরের শিশু তাহরিয়ানকে তুলে দেন, কারণ তিনি ছিলেন একজন সৈনিক এবং তার জীবন ঝুঁকিতে ছিল। কিম তাহরিয়ান তার আসল পরিচয় জানতে পারেন 1950 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর, এবং দুঃখজনক বিষয় হচ্ছে এই দিনটি ছিল তার জীবনের শেষ দিন। এই পর্যন্ত পড়ে বইটি বন্ধ করে নিল সায়রা। তার কক্ষে তার দাদু প্রবেশ করেছে। সায়রা বইটি বিছানার এক কোণে রেখে বিছানা থেকে নেমে পড়ল। দাদু, এত রাতে আপনি আমার কক্ষে? লিঙ্কন কাঠের তৈরি চেয়ারে বসলো। তোমার সাথে কিছু কথা আছে আমার। সায়রা সামনে থাকা আরেকটি চেয়ারে বসলো। জি বলুন। আগামীকাল আমি বাংলাদেশে যাচ্ছি, তুমি কি আমার সাথে যেতে চাও? লিঙ্কনের কথা শুনে সায়রা রীতিমতো অবাক। যেখানে বাংলাদেশের কথা শুনলে খুব সতর্ক সহকারে এড়িয়ে যেত, সেখানে সে নিজেই জিজ্ঞেস করছে যাবে কিনা।